আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যারা চাকরি বাদ দিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু করার চিন্তা ভাবনা করতেছেন, তো তারা অল্প পরিসরে কোয়েল পাখি পালন করতে পারেন। তো এই কোয়েল পাখির ডিমের যে প্রোডাকশন সেটা ৪৫ থেকে ৬০ দিনের ভিতরেই পুরোপুরি শুরু হয়ে যায়। তো ২ মাসের ভিতরে বাচ্চা ব্রুডিং থেকে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত কিছু শিডিউল ভ্যাকসিন আছে। আর যারা একদিনের বাচ্চা থেকে শুরু করতে চান তাদেরকে অবশ্যই ব্রিডিংয়ের ব্যবস্থাটা মাস্ট বি এনশিওর করতে হবে। তো আমিও এবার প্রথম শুরুতে আমি ২০০ কোয়েল পাখি দিয়ে শুরু করি একদিনের বাচ্চা এনে আমি ব্রুডিং করাই। তো ব্রুডিং করার সময় আমি যে বিষয়টা আসলে খেয়াল করলাম, আসলে বিদ্যুৎ সাপ্লাইটা এটা 24 আওয়ার্স নিশ্চিত করতে হবে, মিনিমাম 4 থেকে 5 দিন। তো আমার হয়েছে কি যে এক সময় সকাল থেকে দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না। তো আমিও আমার খামারের পাশে ছিলাম না, অন্য একটা কাজে একটু দূরে ছিলাম। তো এসে দেখি যে 7টা একবারই মারা গেছে। এছাড়া এই ঠান্ডার কারণে কিংবা কোনো রোগে এখন পর্যন্ত কোনো পাখি মারা যায়নি। তো আমি শুরু থেকে জিরো বাচ্চাকে নারিশের যে সোনালি স্টার্টারটা আছে সেটাই চালাইতেছি। এটাই শুনছি যে 40 দিন পর্যন্ত চালাতে হবে। তো এর মধ্যে আজকে আমার কয়দিন, 1 তারিখে তুলছে, আজকে হচ্ছে গিয়ে 11 তারিখ। তো আশা করি এ পর্যন্ত বাচ্চা সুস্থই আছে। তো তারপর আজকে সকালে যতটুকু দেখলাম যে তাদের যে বিষ্ঠা সেগুলো একটু ব্যতিক্রম লাগতেছে। তো এইসব ক্ষেত্রে আপনারা কোনো ফার্মেসির সহযোগিতা না নিয়ে আপনারা সরাসরি আপনার নিকটস্থ যে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় আছে সেখানে যোগাযোগ করে পারলে তাদের কাউকে এসে বিষয়টা দেখাইলে, তো তারা যদি প্রেসক্রিপশন করে তো সেই ক্ষেত্রে সেই ওষুধটাই সেই শিডিউলে খাওয়ানোটা আমি মনে করি বেস্ট। তো 200 বাচ্চার জন্য, তো 200 থেকে আমার ওই যে 7টা একবারে যে কারেন্ট ছিল না, তাদের তাপ না দেওয়ার কারণে একবারে মারা গেছে। আর 3টা হচ্ছে গিয়ে কমই ছিল, 200-র ভিতরে 197টা ছিল। তো আমার টোটাল এখন 185টার মতো আছে। আর 2টা না 3টা একটু সাইজে ছোট ছিল, গ্রোথ কম ছিল। তো তারা দেখা গেছে যে আর বাকি যে পাখিগুলা ছিল তাদের সাথে প্রতিকূল পরিস্থিতি টিকে থাকতে পারেনি, তো সেগুলো মারা গেছে। তো যারা 0 দিনের বাচ্চা দিয়ে শুরু করতে চান তাদের পানির পাত্রটা হচ্ছে গিয়ে আলাদা একটা পাওয়া যায়। সেগুলো 250 মিলির যে কোকাকোলা পেপসির বোতলগুলো আছে সেখানে লাগিয়ে আর কি দিই আমি। আর বাচ্চাগুলো প্রথম দিকে এতই ছোট থাকে যে সেই পানির পাত্রর মধ্যে পড়ে অনেক বাচ্চা আর কি মারা টারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি যে ওই পাথর বা ইটের যে খোয়া আছে সেগুলো দিয়ে দিয়েছি যাতে ওদের ঠোঁট দিয়ে জাস্ট পানিটা শুধু খেতে পারে। তো ওই পানির মধ্যে যাতে না নামে, এমনি অনেক ঠান্ডা। তো ওই ঠান্ডার মধ্যে আসলে বাচ্চা টিকানো খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপারই। তো এই জন্য অনেকেই বলে যে 0 দিনের বাচ্চা আসলে শীতের মধ্যে বিশেষ করে তোলাটা একটু রিস্কি। তো আমি এই রিস্ক নিতেই আসলে এই পর্যন্ত রিস্কটাই নিলাম আর কি। আসলে ওই যে একটা কথাই তো আছে, রিস্ক না নিলে আসলে সিক্স নাকি মারা যায় না। তো ঝুঁকি নিতেই হবে, আপনি যে ব্যবসায়ী করেন না কেন ঝুঁকি নিতেই হবে। তারপরও কোনো কাজই আসলে ছোট করে বা সহজ করে দেখার কিছু নেই। একটা কাজ আসলে দূর থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে গেলে আসলে বোঝা যায় কাজটা কঠিন না সহজ। তো ব্রুডিং টাইমটা আসলে বেশি ইম্পর্ট্যান্ট। তো খাবার, পানি এগুলা সরবরাহ সবসময় নিশ্চিত করার লক্ষ্যে বারবার খেয়াল রাখতে হয়। তো বাচ্চা হাতে পাওয়ার পরে আমি বাচ্চাকে গ্লুকোজ দেই। তো সেটা 2 দিন চলে। তারপর আরও অন্যান্য যে নাভি শুকানোর জন্য বাচ্চার যে অ্যান্টিবায়োটিকটা সেটা ইউজ করছি। তারপর 4 দিনের মাঝে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিই। তো যেহেতু আমার ডিমের উদ্দেশ্য, ডিম পাড়ানোর উদ্দেশ্য, সেক্ষেত্রে আমাকে এখন ভ্যাকসিনটা হচ্ছে গিয়ে কমপ্লিট করতে হবে পুরোপুরি। কারণ নয় ইন দ্য লং
রানে সেগুলো হচ্ছে গিয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো আপনাদের যাদের আসলে কোয়েল পাখি ডিম পাড়ানো পর্যন্ত নেওয়ার ইচ্ছা আছে, তো তাদেরকে অবশ্যই শিডিউল যে ভ্যাকসিন বলতে রানীক্ষেত, তারপর গাম্বুরা, এগুলো নিশ্চিত করতে হবে। যদি ওইসব ইনফরমেশন এখন ইউটিউবে বিভিন্ন ইউটিউবাররা বা যারা খামার করে, তো তাদের ভিডিও অনেক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফুলফিল একটা আইডিয়া পেতে পারেন। তো যেহেতু আমি প্রথম, তো এতটা ডিটেলসে আমি আপনাদেরকে এখন আসলে বলতে পারতেছি না। তো আসলে পারবো এক সময়, ওই যে করতেছি, শিখতেছি। তো আমার যে আসলে বাস্তব অভিজ্ঞতা সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আগে নিজে বিষয়টা বুঝি। তো আলহামদুলিল্লাহ আমার 10 দিনের বাচ্চার গ্রোথ ঠিকঠাকই আছে। তো আজকে লিটারটা চেঞ্জ করে দিতে হবে, মানে পেপারটা চেঞ্জ করে দিতে হবে। তো খাবার খাচ্ছেও ঠিকঠাক মতো, পানিও খাচ্ছে ঠিকঠাক মতো। তো এদেরকে রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনটা করা হয়েছে। তো আজকালের মধ্যে গাম্বুরার ভ্যাকসিনটা করে দেব, তারপর নেক্সট আবার রানীক্ষেতের গাম্বুরার আরও একবার করে যে ভ্যাকসিন শিডিউল আছে সেটা শেষ করে তো আমার ভ্যাকসিন কমপ্লিট করব। তো এই শীতের মধ্যে আমি আমার এই যে ঘরটাকেই বেছে নিচ্ছি কোয়েল পাখির জন্য। এই ঘরটাতে কোনো মানুষজন থাকে না। তো এখানে ব্রুডিং করাতে আসলে আমার বাইরের যে ঠান্ডা বাতাস সেটা থেকে আর কি বাচ্চারা সেফ আছে। তো আফটার ব্রুডিং আমার সিদ্ধান্ত আছে যে আমি আমাদের যে বাড়ির উঠান সেখানেই আর একটা হচ্ছে ফার্ম, তো এখানে আর কি ট্রান্সফার করে দেওয়ার আর কি চিন্তা ভাবনা আছে। তো এই যে ফার্মের মধ্যে, তো এই ফার্মটা আসলে দেওয়া হয়েছিল, পড়েই ছিল। তো ফার্মের মতো করে যেগুলা নেট দিয়ে সুন্দর করে নিচে মেঝেটা পাকা করার পরে একবারই শুধু সোনালি মুরগি তুলছিলাম, সোনালি না সরি, দেশি মুরগি 200-র মতো। তো তারপর আর তোলা হয় নাই ওই ঘরে। তো এখানেই ভাবতেছি যে ট্রান্সফার করে দিব অবস্থা বুঝে, যদি শীতের প্রকোপ কিছুটা কমে আর কি। আর যদি না কমে তাহলে আমাদের যে ব্রুডিং যে রুমে করতেছি যেই ঘরে, সেখানে আর কি থাকবে। আসলে আপনি যাই লালন পালন করুন না কেন, এক্ষেত্রে খরচ কমানোটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। তো আমার প্রাথমিকভাবে আসলে খরচ বেশি হয়ে যাচ্ছে, কারণ আমাকে অনেক কিছু নতুন কিনতে হইতেছে। তো নেক্সট টাইম যখন আবার ব্রুডিংয়ের জন্য বাচ্চা আনবো, সেই ক্ষেত্রে আমার খরচটা আরও অনেকাংশে কমে আসবে। তো আমি জাস্ট নিজেকে বাজিয়ে নেওয়ার জন্যই বলতে পারেন 200 বাচ্চা দিয়ে আর কি শুরু করি। যদি এখান থেকে আমার দেখা যায় যে একটা সাকসেস হয়, তো সেক্ষেত্রে ইন ফিউচারে আর কি আরও বেশি করে বাচ্চা তোলার ইচ্ছা আছে আর কি। তো আরেকটা কথা বলি যে কোয়েল পাখির ভ্যাকসিন করার জন্য আপনারা যে নিকটস্থ পশু হাসপাতাল আছে সেখান থেকে কালেকশন করার চেষ্টা করবেন, কারণ বাইরে থেকে একটু দামও বেশি পড়ে আর অতটা হচ্ছে গিয়ে মানসম্মত হয় না। তো সরকারিটা যেটা শুনছি ওইটাই নাকি অনেক ভালো। তো যারা যারা নতুন কোয়েল পাখি আসলে পালার চিন্তা ভাবনা করতেছেন, তো তারা একটু বুঝে শুনে ওয়েদার, আপনার এলাকার তার চাহিদা, এই সব কিছু মাথায় রেখে আশা করি শুরু করলে লস হবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।